নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই নিফটি ফিফটিতে খুব সুন্দর একটা র্যালি দেখা গেছে। এর আগের দিনের ক্লোজ কতই ছিল? এই 25,157, এবং আজকে ওপেনই হয়েছে এইখান থেকে প্রায় 200 পয়েন্ট উপরে এই 25,344.15 ওপেন হয়েছে, এবং সেইখান থেকে বাড়তে বাড়তে আরো কিন্তু 100 পয়েন্ট মতো উপরে উঠেছিল। আজকের হাই কত ছিল? এই 25,435.75। তবে সেই যে হাই সেটা টেকেনি, এবং তারপরে মার্কেট সেইখান থেকে আস্তে আস্তে নিচের দিকে পড়েছে, এবং তারপরে মোটামুটি এই 12টার পর থেকে কিছুটা রিকভারি দেখা গেছে। তবে যদি ওভারঅল পারফরমেন্স দেখেন তাহলে কিন্তু নিফটি ফিফটির যে পারফরমেন্স সেটা আজকের দিনে যথেষ্ট ভালো। আজকের দিনে এই 0.53% বেড়ে বন্ধ হয়েছে, আর এই যে ওপর থেকে নিচের দিকে নিয়মিত পড়ছে, মানে যেদিন গ্যাপ আপ হচ্ছে সেদিনও পড়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে নর্মাল দিনেও পড়ছে। তো এটা থেকে আমরা বুঝতে পারছি মার্কেটে কিন্তু একটা প্রেসার রয়েছে, মানে সেলিং প্রেসার। অনেক ইনভেস্টর কি করছে, মার্কেট সামান্য উপরে উঠলেই সেই যে শেয়ার সেগুলো বিক্রি করে দিচ্ছে। তবু এই বিগত কয়েকদিনের তুলনায় আজকের যে পারফরমেন্স সেটা কিন্তু ভালো। যদি ব্রডার মার্কেটের কথা বলি, এই নিফটি ফিফটির সঙ্গে সঙ্গে নিফটি নেক্সট 50 এটা 1%-এর উপরে বাড়া। নিফটি ব্যাংকও বেড়েছে 0.68%। তারপরে এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.69% বেড়েছে। মিড ক্যাপ সিলেক্ট বেড়েছে 1.30%। তারপরে 100, 200, 500 এইগুলোতেও মোটামুটি এই 0.5% থেকে 0.25%-এর কাছাকাছি তেজি দেখা গেছে, এবং ভালো পারফর্ম করেছে আজকে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ গুলো। এই মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 দেখতে পাচ্ছেন সব 1.30%-এর সামান্য উপরে বাড়া রয়েছে। আর যদি স্মল ক্যাপের কথা বলি, এই স্মল ক্যাপ 100 এটা 0.1%, এবং এই যে স্মল ক্যাপ 50 রয়েছে এটা 0.68% বেড়েছে। আর ওভারঅল মার্কেট ব্রেথ কেমন? ওভারঅল মার্কেট ব্রেথও খুব ভালো। আজকে এই পড়া শেয়ারের সংখ্যা এটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। যেখানে এই 848 খানা শেয়ার নিচের দিকে পড়েছে, সেখানে 2343 খানা শেয়ার আজকের দিনে সবুজেই বন্ধ হয়েছে। আর যদি সেক্টর ওয়াইজ কথা বলি, এই নিফটি অটো ভালো পারফর্ম করেছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও সবুজে, এফএমসিজি এটা 1% বাড়া, আইটি বেড়েছে 0.81%, তারপরে এই মিডিয়া এটা 2.39% বাড়া, মেটাল বেড়েছে 1.18%, ফার্মা এটা প্রায় 1.5%-এর উপরে, পিএসইউ ব্যাংক 2.34%-এর উপরে, তারপরে প্রাইভেট ব্যাংক এটা 0.5%, এবং এই নিফটি রিয়েলটি এটা কিছুটা পড়েছে, 1% পড়েছে। তো দেখতে পাচ্ছেন মূলত প্রধান যে 10-12টা সেক্টর রয়েছে তার মধ্যে মাত্র একখানা সেক্টর পড়া, এবং বাকি যে সেক্টর গুলো সেগুলো কিন্তু সব সবুজেই বন্ধ হয়েছে। আর আজকের এই বাড়ার কারণ কি? তো এর জন্য আমেরিকার যে মার্কেট সেটা দেখতে হবে। যদি গতকালের কথা বলি, এই আমেরিকান মার্কেটে যে ডাউ জোন্স রয়েছে দেখতে পাচ্ছেন একটা বড় র্যালি এসেছিল, প্রায় 1.21% বেড়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট এটাও কিন্তু 1.18% বাড়া ছিল। আর শুধুমাত্র যে এর আগের দিন বেড়ে গিয়েছিল সেরকমটাই নয়, এই আমেরিকান মার্কেটের যে ফিউচার গুলো ট্রেড করে সেইগুলোও আজকে ভালো পারফর্ম করছে। যদি কথা বলি, দেখতে পাচ্ছেন এই ডাউ জোন্সের যে ফিউচার্স রয়েছে এটা 0.30% বাড়া। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই নাসডাকের যে ফিউচার রয়েছে এটাও কিন্তু প্রায় 0.1%-এর কাছাকাছি বাড়া রয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেট। তো কিছুদিন দেখতে পাচ্ছিলাম এই যে গ্লোবাল মার্কেট সেখানে পতন দেখা যাচ্ছিল, কিন্তু দেখতে পাচ্ছেন আজকে বেশিরভাগ ইউরোপিয়ান মার্কেট সব সবুজে ট্রেড করছে। এই যে ড্যাক্স রয়েছে এটা 1.23% বাড়া, তারপরে ফুটসি 100 এটা 0.5% বেড়েছে। এই ইন্ডেক্স গুলো গত দুদিন ধরে কিন্তু পড়ছিল। তারপরে ক্যাক 40 1.26% বেড়েছে, ইউরো স্টক্স বেড়েছে 1.33%। তো সবই মোটামুটি প্রায় 1%-এর উপরে বাড়া। এবং যদি আমাদের এশিয়ান মার্কেটের কথা বলি, এই যে নিক্কেই জাপানের মার্কেট এটা 0.2% বেড়েছে। তারপরে সাংহাই এটাও সামান্য সবুজে রয়েছে। তারপরে এই হ্যাংসেং মার্কেট এটাও 0.17% বাড়া, এবং এই যে কোসপি রয়েছে সাউথ কোরিয়ার মার্কেট এটাও প্রায় 1%-এর কাছাকাছি বেড়েছে। তো দেখতে পাচ্ছেন গ্লোবাল প্রতিটা মার্কেটেই আজকে কিন্তু র্যালি দেখা গেছে। আর আজকের এই র্যালির কারণটা কি? মানে ইন্ডিয়ান মার্কেট বাড়লো, তার সঙ্গে সঙ্গে আমেরিকার যে ডাউ জোন্সের ফিউচার্স ডাউ জোন্স এগুলো বেড়েছে, তার সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেট ভালো পারফর্ম করেছে। তো এর পেছনে একজন ব্যক্তিই রয়েছেন, এবং তিনি হচ্ছেন এই ডোনাল্ড ট্রাম্প। দেখুন, মার্কেটে আমরা অনেক কিছু বলতে পারি যে আমেরিকাকে ছাড়া চলে যাবে, কিন্তু দেখুন আমেরিকাকে ছাড়া চলা এটা কিন্তু মূলত সম্ভব নয়। আপনি অনেক কিছু মুখে বলতে পারেন, কিন্তু এই আমেরিকা এবং তার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এনাকে ইগনোর করলে কিন্তু এই মুহূর্তে মার্কেটে চলবে না। কারণ দেখতে পাচ্ছেন এনার একটা দুটো কথাবার্তাতেই মার্কেটে কিন্তু বড় মুভ আসছে, সেটা পড়ার দিকেই বলুন বা বাড়ার দিকেই বলুন, এবং মূলত এনার থেকে দুখানা কথা সামনে আসার পরেই এই মার্কেটে এরকম রিভার্সাল দেখা গেছে। তো ইনি কি বলেছেন? এর আগের দিন এই দাভোস থেকে তিনি কিছু কথা বলেছেন। প্রথমত তিনি বলছেন এই যে গ্রিনল্যান্ড এটাকে অধিগ্রহণ করার জন্য তিনি ফোর্স বা মিলিটারির ব্যবহার করবেন না, এবং এই খবরের পরে এই যে আমেরিকান মার্কেট রয়েছে দেখতে পাচ্ছেন এই শুরু থেকেই তেজিতে ছিল, এবং তারপরে আবার যে বেড়েছে এর পেছনে আরো একটা কারণ রয়েছে, এবং সেটাও এই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। তো এই সেকেন্ড র্যালির কারণ কি? দেখতে পাচ্ছেন তিনি বলছেন এই গ্রিনল্যান্ডের ব্যাপারে একটা ফ্রেমওয়ার্ক সেট করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকস অফ ট্যারিফ ট্রেড, মানে ইউরোপিয়ান ইউনিয়নের যে 8খানা দেশের ওপর এই ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বসাবার কথা বলেছিলেন, সেই যে ট্যারিফটা সেটা কিন্তু তিনি আপাতত ব্যাক করে নিয়েছেন, মানে বলছেন এখন কিন্তু লাগু হচ্ছে না। তো এই দুটো কারণেই এই গ্লোবাল মার্কেট কিন্তু আজকে ভালো পারফর্ম করেছে। তবে এই ডেনমার্ক বা গ্রিনল্যান্ড এরা কি বলছে? তো এই ডেনমার্ক তারা
এটাই বলছে যে এই ন্যাটো চিফের কোনো অধিকারই নেই এই গ্রিনল্যান্ডের ব্যাপারে নেগোসিয়েট করার ব্যাপারে। এই যে ডেনমার্ক, এরা কি বলছে যে শুধুমাত্র গ্রিনল্যান্ড এরাই কিন্তু নিজেরা ডিসাইড করবে যে তারা কাদের সঙ্গে থাকতে চায়। এবং আজকের দিনে এই যে তেজি এসেছে, এইখানেও কিছুটা সাবধান হওয়া দরকার। যদিও এই নিফটি ফিফটি এই 20 ডের ইএম এর অনেক নিচে ট্রেড করছে, তবে আজকের দিনে কিন্তু মোটামুটি একটা 400 পয়েন্টের মতো বাউন্স ব্যাক এসেছে। তো এইখানে কিন্তু কনসোলিডেট বা কিছুটা পতন আসতে পারে। তবে এই মার্কেট ভালো পারফর্ম করলেও এই কমোডিটি মার্কেট মানে কমোডিটি মার্কেটের কিছু অংশ, যেমন বিশেষ করে প্রিসিয়াস যে মেটাল, সেইগুলো আজকে খুবই খারাপ পারফর্ম করেছে। যদি ফিজিক্যাল মেটালের কথা বলি, সেইগুলো যতটা খারাপ পারফর্ম করেছে তার থেকে বেশি খারাপ পারফর্ম করেছে এই মেটালগুলোর ইটিএফ। এইখানে দেখতে পাচ্ছেন এই যে গোল্ড ফিউচার, এটা আজকের দিনেও প্রায় 1% কাছাকাছি ডাউন হয়ে গেছে। কত হাই লাগিয়েছিল, যদি হাইয়ের কথা বলি মোটামুটি দেখতে পাচ্ছেন 1,58,000-এর উপরে উঠে গিয়েছিল। তো সেইখান থেকে এখন আবার কিন্তু এই 1.5 লাখের কাছাকাছি নেমে এসেছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে সিলভার, এখানে পতন আরো বেশি। সিলভার দেখতে পাচ্ছেন এই 3,10,000-এর নিচে নেমে চলে এসেছে। আর এই সিলভার কত হাই লাগিয়েছিল দেখতে পাচ্ছেন এই 3,35,000-এর হাই লাগিয়েছিল। তো যদি সেইখান থেকে দেখেন এই সিলভার কিন্তু প্রায় এই 25,000 টাকার মতো নিচে পড়ে গেছে। তবে যদি ইটিএফ এর অবস্থার কথা বলি, সেগুলো আরো খারাপ। এইখানে দেখতে পাচ্ছেন কিছু ইটিএফ খুলে নিয়েছি। এই নিপ্পন ইন্ডিয়া সিলভারের যে ইটিএফ দেখতে পাচ্ছেন 11% পড়া। তবে একসময় এই যে পতন এটা আরো বেশি ছিল। একসময় যদি দেখেন প্রায় কিন্তু 20 থেকে 25% ডাউন হয়েছিল। এই বোটম লেভেল থেকে 10% রিকভারি করার পরেও এখন কিন্তু এই 11%-এর কাছাকাছি ক্র্যাশ দেখাচ্ছে। তারপরে এই আইসিআইসিআই পুডেন্সিয়াল সিলভার ইটিএফ, এটাও 10%-এর উপরে পড়া। এতেও দেখতে পাচ্ছেন এই যে পতন সেটা বেশি ছিল। তারপরে এই কোটাক সিলভার ইটিএফ, এটাও 8%-এর উপরে ডাউন। এটাও দেখতে পাচ্ছেন শুরুতে অনেকটা পড়া। এবং যদি গোল্ড ইটিএফ এর কথা বলি, এই দেখতে পাচ্ছেন নিপ্পন ইন্ডিয়া যে ইটিএফ গোল্ড বীজ রয়েছে, এখানেও সেম প্যাটার্ন দেখা গেছে। এটাও অনেকটা পড়া ছিল এবং সেইখান থেকে একটা ভালো পরিমাণে রিকভারি দেখাবার পরেও এই আজকের দিনে 7.88% ডাউন। তো এর পেছনে কারণ কি, এর আগের দিনে ডিটেলসে বলেছিলাম। ফিজিক্যাল যে সিলভার রয়েছে, গোল্ড রয়েছে, তার তুলনায় এই যে ইটিএফ রয়েছে, এদের প্রাইসে আকাশ পাতাল তফাৎ দেখা যাচ্ছে। এবং সেটাকে অ্যাডজাস্ট করার জন্যই এই যে ইটিএফ এর প্রাইস সেটা পড়ছে। আর এই ইটিএফ এ এরকমটাই হয়, মানে গোল্ড সিলভার ধরুন 3% বাড়লো, তো সেখানে এই যে ইটিএফ সেটা 5 থেকে 6% বেড়ে যাবে। আবার সেরকমই এই গোল্ড সিলভার যেভাবে পড়বে, সেখানে ইটিএফ এর যে পতন সেটা কিন্তু সেরকম বেশিই হবে। কারণ কি, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এই যে গোল্ডের দাম মানে ফিজিক্যাল গোল্ড, তার সঙ্গে সঙ্গে সিলভারের যে দাম রয়েছে, তার তুলনায় মার্কেটে এই যে ইটিএফ রয়েছে, এইগুলো কিন্তু অনেকটা বেশি প্রিমিয়ামে ট্রেড করছে। তো এই গোল্ডের দাম পড়লে বা তার সঙ্গে সঙ্গে সিলভারের দাম পড়লে এই যে ইটিএফ এর মার্কেট, সেখানেও কিন্তু একটা ভয়ের পরিবেশ তৈরি হয় এবং সেই কারণে হেভি সেলিংও তৈরি হয়। তো এইটাই দেখতে পাবেন, দ্য স্টিপ ফল ওয়াইপড আউট দ্য আনইউজুয়ালি হাই প্রিমিয়াম at which this ETF were trading compared to international prices and physical silver market। এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য মেটালগুলোও পড়েছে। এই কপার ফিউচার্স প্রায় 2%-এর কাছাকাছি ডাউন। তারপরে এই জিঙ্ক ফিউচার, এটাও 0.5% ডাউন হয়েছে। এবং এই নিকেল ফিউচার, এটাও 1.5% পড়া। তবে এই কমোডিটিগুলো আজকের দিনে খারাপ পারফর্ম করলেও একটা কমোডিটি 5 দিন ধরে খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে। সেটা কোন কমোডিটি, সেটা হচ্ছে ন্যাচারাল গ্যাস। যদি এই ন্যাচারাল গ্যাসের প্রাইস দেখি, আজকের দিনেই দেখতে পাচ্ছেন এখন এই 8.16% বাড়া। একসময় তো 15%-এর উপরে বাড়া ছিল। দেখতে পাচ্ছেন এই 510-এর কাছাকাছি চলছিল, সেখান থেকে অনেকটাই পড়েছে। যদি এই 510 দেখেন, এটা কিন্তু অনেকটাই বাড়া ছিল, প্রায় 15-16%-এর উপরে। এবং যদি 5 দিনে দেখি, দেখতে পাচ্ছেন এই 5 দিনে এইখানে দেখুন 66%-এর কাছাকাছি বেড়ে গেছে। এবং এই যে ন্যাচারাল গ্যাস, এগুলো কোন দেশে সব থেকে বেশি ব্যবহার করা হয়, যেই দেশগুলোতে ঠান্ডা বেশি পড়ে, তো এই ঘর গরম করার কাজে এই যে ন্যাচারাল গ্যাস সেটা ব্যবহার করা হয়। এবং এই ঠান্ডার সময় ন্যাচারাল গ্যাসের যে ডিমান্ড সেটা বৃদ্ধি পায়। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই আমেরিকার বিভিন্ন অঞ্চলে প্রচুর ঠান্ডা পড়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে ওই একটা স্টর্মের কারণে এই যে ঠান্ডা সেটা কিন্তু আরো বেশি বেড়েছে। তো এই সময় কি হয়, এই ন্যাচারাল গ্যাসের যে উৎপাদন সেটা কিন্তু বন্ধ হয়ে যায়, কারণ এদের যে পাইপ রয়েছে সেখানে বরফ জমে যায় এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যন্ত্রপাতি এই অতিরিক্ত ঠান্ডায় কিন্তু বিকল হয়ে যায়। তো সেই ডিমান্ড বাড়ার কারণেই এই যে ন্যাচারাল গ্যাসের প্রাইস সেখানে এত বেশি হাইক দেখা যাচ্ছে। মোটামুটি যদি 5 দিনে দেখেন, প্রায় কিন্তু 70%-এর কাছাকাছি বেড়ে গেছে। এরপরে চলুন বাজারে টপ গেনার এবং লুজার গুলো দেখে নিই। প্রথমে দেখতে পাচ্ছেন ওয়ারে এনার্জিস রয়েছে টপ গেনারের মধ্যে, প্রায় 10%-এর কাছাকাছি বাড়া। কোম্পানির নাম্বারটাও ভালো ছিল। এই সেলসের দিক থেকেই বলুন বা নেট প্রফিটের দিক থেকেই বলুন, এই সেলস প্রায় 120%-এর কাছাকাছি বাড়া ইয়ার অন ইয়ার। এবং এই নেট প্রফিট এটাও 150%-এর উপরে বাড়া ছিল। তারপরে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেড, এটা 6%-এর উপরে বাড়া। তো দুদিনে দেখতে পাচ্ছেন এই রেজাল্ট বেরোবার পরে প্রায় 16%-এর কাছাকাছি র্যালি দেখিয়ে দিয়েছে। কোম্পানির নাম্বারটাও ভালো ছিল। তারপরে গ্র্যানুলস ইন্ডিয়া লিমিটেড 6.41% বাড়া। মিন্ডা কর্প, এটা বেড়েছে 7.26%। তো সেরকম কোনো সলিড খবর তো আসেনি, কিন্তু কোম্পানির রেজাল্টের ডেটের ব্যাপারে কিছু খবর সামনে
আসছে। তো এই কোম্পানিটা সামনেই এই যে রেজাল্ট সেটা পেশ করতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানিটা এই ইন্টারিম ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করতে পারে। তো এই ডেট কবে রয়েছে? এই কোম্পানি এই ফেব্রুয়ারির 5 তারিখে তাদের যে রেজাল্ট সেটা পেশ করবে। তারপরে স্নাইডার ইলেকট্রিক 7.22% বেড়েছে। ক্লার্ক সার্ভিসেস লিমিটেড 3.57% বাড়া। কোম্পানির জন্য কিছু খবরও রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই জানুয়ারির 28 তারিখেই তাদের যে নাম্বার সেটা পেশ করবে এবং এই দিনে কোম্পানিটা এই বোনাস দেওয়ার ব্যাপারে কনসিডার করতে পারে। তো এই বোনাস আসতে পারে এই হোপে এই কোম্পানিটা কিছুটা ভালো পারফর্ম করেছে। তারপরে এই অনুরাজ লিমিটেড নাম্বার খুবই স্ট্রং ছিল, কিন্তু যেরকম স্ট্রং ছিল সেরকম পারফরমেন্স আজকে দেখাতে পারেনি। 2.6% যদি বেড়েছে, নাম্বারটা খুবই স্ট্রং। এখানে সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 20% বাড়া, 535 কোটি থেকে বেড়ে 642 কোটি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, 110 কোটি থেকে বেড়ে হয়েছে 144 কোটি। তারপরে ডক্টর রেড্ডি ল্যাব 5.31% বাড়া। কোম্পানির নাম্বার কিন্তু ভালো ছিল না। এখানে নাম্বার দেখতে পাচ্ছেন এই সেলস ইয়ার অন ইয়ার মাত্র 4% বেড়েছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই ডাউন, এবং কোম্পানির সেলসও দেখতে পাচ্ছেন এই কোয়ার্টারলি ডাউন ছিল। তবে মার্কেট অনুমান করেই চলছিল কোম্পানির নাম্বার খারাপ আসবে, এবং যতটা খারাপ মার্কেট অনুমান করেছিল তার থেকে কিন্তু কিছুটা ভালো এসেছিল। দেখতে পাচ্ছেন এই যে নাম্বার সেটা এই যে এক্সপেকটেশন সেটাকে বিট করেছে। তারপরে এই ওএফএসএস এর নাম্বারটাও ভালো ছিল, 3.11% বাড়া। এরপরে এই টেক্সটাইল সেক্টরে কাজ করা কোম্পানিগুলো খুবই ভালো পারফর্ম করেছে। তো সেরকমই যদি কিছু কোম্পানি দেখি, দেখতে পাচ্ছেন এই ট্রাইডেন্ট লিমিটেড 5.75% বেড়েছে। তারপরে এই বর্ধমান টেক্সটাইল 3.5%-এর কাছাকাছি বাড়া। অলোক ইন্ডাস্ট্রি বেড়েছে 6%-এর কাছাকাছি। তারপরে এই ওয়েলস্পুন লিভিং এটাও বেড়েছে 7.5%-এর উপরে, প্রায় 8.5% বেড়েছে। তো কি খবরে বেড়েছে? এই বাংলাদেশ থেকে কিছু খবর সামনে এসেছে এবং তারপরে বেড়েছে। তো বাংলাদেশ থেকে কি খবর সামনে আসছে? এইখানে দেখতে পাচ্ছেন এই যে বিটিএম এ রয়েছে, বাই বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। তারা অ্যানাউন্স করে দিয়েছে, কি অ্যানাউন্স করে দিয়েছে? ইনডেফিনাইট ক্লোজার অফ অল টেক্সটাইল মিল ফ্রম 1 ফেব্রুয়ারি। তো এই 1 ফেব্রুয়ারি থেকে এই বাংলাদেশ তারা কিন্তু সমস্ত যে টেক্সটাইল মিল সেগুলো বন্ধ করতে চলেছে অনির্দিষ্টকালীন সময়ের জন্য। তো তারা এটাই বলছে, উই উইল শাট ডাউন নো ম্যাটার হোয়াট, উই ডু নট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু রিপে ব্যাংক লোন। মানে এই কোম্পানিগুলো কি কাজ করে? ব্যাংকের থেকে লোন নিয়ে এই যে মিল সেগুলো চালায়, কিন্তু সেই যে লোন সেটা পরিশোধ করার ক্ষমতা তাদের নেই। তো সেই কারণেই এই যে বিটিএম এর প্রেসিডেন্ট এই শওকত আজিজ রাসেল তিনি এই কথা বলেছেন। তো তারা এটাই বলছে এই যে ইন্টারিম গভর্নমেন্ট বা এই ইউনিট সরকার তারা এই যে টেক্সটাইল সেক্টর এটাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ট্যারিফ ফ্রি যে সুতো সেইগুলো আমদানি করা এই অন্তর্বর্তী সরকার বন্ধ করে দিয়েছে। তো এই খবরে আমাদের ইন্ডিয়ান মার্কেটের টেক্সটাইল কোম্পানিগুলো কেন বাড়লো? কারণ যদি টপ কান্ট্রিগুলো দেখি, যারাই সব থেকে বেশি টেক্সটাইল তৈরি করে এবং রপ্তানি করে থাকে, তাদের মধ্যে কাদের নাম রয়েছে? প্রথমে দেখতে পাচ্ছেন চায়না রয়েছে, এটা তো সব থেকে বড় প্লেয়ার, প্রায় 32% মার্কেট শেয়ার রয়েছে। এবং তারপরে সেকেন্ড পজিশনে রয়েছে বাংলাদেশ, এদের মার্কেট শেয়ার দেখতে পাচ্ছেন 5.5%-এর উপরে, মানে 5.5%-এর উপরে। এবং সেখানে ইন্ডিয়ার যে নাম সেটা 6 নম্বরে রয়েছে। তারপরে ইটালি, জার্মানি, ভিয়েতনাম এগুলো রয়েছে। মানে এই বাংলাদেশ হচ্ছে এই টেক্সটাইল সেক্টরের দিক থেকে এই ইন্ডিয়ার একটা বড় কম্পিটিটর। তো সেই যে কম্পিটিটর তারাই তাদের এই যে টেক্সটাইল উৎপাদন এটা বন্ধ করে দিচ্ছে, এবং সেখানে এই যে ইন্ডিয়া এরা একটা কম্পিটিটর হওয়ার কারণে কিছু সুবিধা কিন্তু পাবে। মানে এই বাংলাদেশ থেকে অনেক প্রোডাক্ট বিভিন্ন দেশে যেত, তো সেই দেশগুলোতে এই যে ইন্ডিয়া এরা কিন্তু এই যে টেক্সটাইল সেটা সাপ্লাই করতে পারবে। তো এই খবরেই এই টেক্সটাইল কোম্পানিগুলো কিন্তু খুবই ভালো পারফরমেন্স আজকের দিনে দেখিয়েছে। এরপরে চলুন পড়া শেয়ারগুলো দেখে নিই। তো আইআইএফএল ফাইন্যান্স 13.15% পড়েছে। কোম্পানির আজকে নাম্বার এসেছে, নাম্বার কিন্তু খুবই স্ট্রং, অন্য কারণে পড়েছে। এই সেলস দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই বেড়েছে। এবিটা এটাও বাড়া। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 81 কোটির নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেড়ে হয়েছে 501 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 418 কোটি। তো দেখতে পাচ্ছেন প্রতিটা প্যারামিটারেই সব নাম্বার ভালো, কিন্তু তাও কেন পড়লো? তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই আইটি ডিপার্টমেন্টের তরফ থেকে কিছু নোটিশ পেয়েছে, তবে কোম্পানি কি বলছে যে এটা তদন্তের পর্যায়ে রয়েছে। তো এই যে কোম্পানিটা রয়েছে তাদেরকে একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য এই অ্যাকাউন্ট অডিটের কথা বলা হয়েছে, তবে কোম্পানি বলছে এই খবরে তাদের উপর সেরকম কোনো ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট পড়বে না। তো মার্কেট কিন্তু এই কোম্পানির যে ক্ল্যারিফিকেশন সেটাকে গুরুত্ব দেয়নি এবং এই 13%-এর উপরে পড়ে গেছে। তারপরে হিন্দুস্তান জিঙ্ক 4.75% ডাউন, হিন্দুস্তান কপার এটা পড়েছে 4.52%। আর এই কোম্পানিগুলো পড়েছে এটাই কারণ এই মেটাল সেক্টর খারাপ পারফর্ম করছে। এই যে ফিজিক্যাল মেটাল রয়েছে সেখানেও পতন দেখা যাচ্ছে, এবং সেই কারণেই পড়েছে। তারপরে পিএনবি হাউসিং ফাইন্যান্স লিমিটেড প্রায় 7.5%-এর উপরে ডাউন হয়েছে, তবে নাম্বার কিন্তু ভালো ছিল। যদি সেলস দেখেন ইয়ার অন ইয়ার 10% বাড়া, 1923 থেকে বেড়ে 2110, কোয়ার্টারলি সামান্য ডাউন। তারপরে নেট প্রফিট ইয়ারলি 471 থেকে বেড়ে হয়েছে 521 কোটি, এখানেও
12% জাম ছিল, কিন্তু এই কোয়ার্টার অন কোয়ার্টার ডাউন হওয়ার কারণে মার্কেট কিন্তু এটাকে নিচের দিকে টেনে নামিয়ে এনেছে। তারপরে এই কেইআই ইন্ডাস্ট্রি 1.8% ডাউন, আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড, তো এই কোম্পানিগুলোতে ব্লক ডিল হয়েছিল এবং ব্লক ডিলের দিনে সেরকম না পড়লেও তারপরে আস্তে আস্তে কিন্তু নিচের দিকেই নেমেছে। যদি গত 5 দিনেও দেখতে পাচ্ছেন প্রায় 12.5%-এর কাছাকাছি কিন্তু ডাউন হয়ে গেছে। এরপরে ওয়ান সোর্স ফেসিলিটি, এটা 6%-এর উপরে ডাউন। তারপরে কল্যাণ জুয়েলার্স ইন্ডিয়া লিমিটেড, এটা পড়েছে 4.56%। তো কোম্পানির ভেতরে প্লেজ রিলেটেড এবং তার সঙ্গে সঙ্গে এই স্টক প্রাইস ম্যানিপুলেশন, এই ব্যাপারে কিছু অভিযোগও উঠেছিল এবং কোম্পানির সামনেই তাদের নাম্বার পেশ করতে চলেছে। তো তার আগে স্টকে বড় পতন দেখা যাচ্ছে। কবে এই কোম্পানি নাম্বার পেশ করবে? তো দেখতে পাচ্ছেন এই ফেব্রুয়ারির 6 তারিখে এই কোম্পানি তাদের যে নাম্বার সেটা পেশ করতে চলেছে। তারপরে এই গ্র্যাভিটা ইন্ডিয়া 2.13% ডাউন। শুরুতে দেখতে পাচ্ছেন অনেকটা গ্যাপ আপ ওপেন হয়েছিল, তারপরে আরো উপরে উঠেছিল এবং তারপরে শেষে নিচে পড়েছে। এইখানেও যদি দেখেন এই সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এই 2% বেড়েছে এবং এই নেট প্রফিট ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বলুন দুটো জায়গাতেই বাড়া রয়েছে। তারপরেও স্ট্রং নিচের দিকে। তারপরে তাদবা চিন্তন ফার্মা কেমিক্যাল লিমিটেড, কোম্পানির নাম্বার খুবই স্ট্রং ছিল। দেখতে পাচ্ছেন এর আগের দিনে ক্লোজ হয়েছিল 1386-তে, আর আজকের ওপেন কতই হয়েছিল এই 1434-এ। তো মোটামুটি প্রায় 50 পয়েন্টের কাছাকাছি ওপরে ওপেন হয়েছিল, তবে আস্তে আস্তে সেখান থেকে সেলিং প্রেসার তৈরি হয়েছে এবং প্রায় 8.28% পড়ে বন্ধ হয়েছে। নাম্বার দেখতে পাচ্ছেন খুবই স্ট্রং। এই সেলস 53% বেড়েছে। এর নেট প্রফিট 14 লাখ থেকে বেড়ে 15 কোটির উপরে এবং এর আগের কোয়ার্টারে নেট প্রফিট ছিল এই 10 কোটির কাছাকাছি। তারপরে ইটার্নাল লিমিটেড, এটাও শুরুতে অনেক গ্যাপ আপ ওপেন হয়েছিল এই 283-র প্রিভিয়াস ক্লোজ থেকে আজকে ওপেন হয়েছে 300-তে, মানে প্রায় 16-17 টাকা উপরে ওপেন হয়েছিল, তারপরে নিচের দিকে পড়েছে। আর কোম্পানিতে যে মিক্স রিয়াকশন দেখা যাবে সেটা বোঝাই যাচ্ছিল, কারণ কোম্পানির নাম্বার তো স্ট্রং ছিল। যদি নাম্বারের কথা বলি, দেখতে পাচ্ছেন এই সেলস এটা 202% বেড়েছে। এই নেট প্রফিট এটাও 73% বাড়া ইয়ার অন ইয়ার। আর মার্কেট এটাকে অনুমান করেই চলছিল যে কোম্পানির নাম্বার ভালো আসবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা এমন জিনিস সামনে এসেছে যেটা মার্কেট আশা করেনি। তো কি হয়েছে? কোম্পানিতে ম্যানেজমেন্ট রিলেটেড কিছু বদল হয়েছে। দেখতে পাচ্ছেন এই ম্যানেজমেন্ট ট্রানজিশন, এটার কারণে কিন্তু স্টকটা পড়েছে। তো কি হয়েছে? কোম্পানির যে ফাউন্ডার দীপিন্দর গোয়াল, তিনি এই কোম্পানির সিইও পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং তার জায়গায় এই ইটার্নালের মধ্যে যে একটা শাখা রয়েছে ব্লিঙ্কিট, তার যিনি সিইও রয়েছেন তিনি কিন্তু এই ইটার্নাল এই কোম্পানির সিইওর পদ সামলাবেন। তো এই খবরে মার্কেট কিছুটা নেগেটিভ রিয়াক্ট করেছে। এবং যদি টেকনিক্যালের কথা বলি, টেকনিক্যালও দেখতে পাচ্ছেন এই যে 20-ডে ইএমএ তার নিচেই নেমে গেছে। এই যে ইএমএ এটা কতই রয়েছে 284.13 এবং স্টকটা ক্লোজ হয়েছে দেখতে পাচ্ছেন 275-এর কাছে, মানে এই টেকনিক্যালিও দুর্বল হয়েছে। তবে বিভিন্ন যে ব্রোকারেজ হাউস রয়েছে তারাই কোম্পানির প্রতি বুলিশই রয়েছে। আর বিশেষ করে যেই ব্যক্তি এই কোম্পানির সিইও পদে বসবেন তিনিই কিন্তু মূলত এই কোম্পানির যে ফাইন্যান্সিয়াল সেটার পরিবর্তন ঘটিয়েছিলেন, মানে খুব ভালো নাম্বার তার জন্যই এসেছিল এই ব্লিঙ্কিটের সিইওর জন্য। যদি এই শুধুমাত্র ব্লিঙ্কিটের রেভিনিউ দেখি, তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেগমেন্ট ওয়াইজ রেভিনিউ সেটা খুলে নিয়েছি। এইখানে দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ার ফুড অর্ডারিং এবং ডেলিভারি, মানে জোম্যাটোর যে বিজনেস, সেখান থেকে কত রেভিনিউ এসেছে 2676 কোটি। তারপরে এই হাইপার পিওর বিজনেস, মানে B2B বিজনেস, এইখান থেকে কত রেভিনিউ 1070। এবং তারপরে দেখতে পাচ্ছেন এই যে কুইক কমার্স রয়েছে, বা বলতে পারেন এই ব্লিঙ্কিটের যে ব্যবসা, সেখান থেকে কিন্তু সব থেকে বড় রেভিনিউ তৈরি হয়েছে 12,256 কোটি। এর আগের কোয়ার্টারে এটা ছিল 9,891 কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল এই 1399 কোটি। তো যেই সেগমেন্টটা থেকে কোম্পানি সব থেকে বড় রেভিনিউ তৈরি করছে, সেই ব্যক্তি সিইও তিনি কিন্তু এই গোটা কোম্পানিটাকে চালাবেন। তো এটা কোম্পানির জন্য পজিটিভ ব্যাপার। কিন্তু যদি বর্তমানের কথা বলি, এই যে কোম্পানিটা সেটা কিন্তু বড্ড হাই পিইতে ট্রেড করছে। দেখতে পাচ্ছেন এর পি রেশিও কত 1373 এবং কোম্পানি যেরকম প্রফিট পোস্ট করছে এই 102 কোটির কাছাকাছি, সেটা কিন্তু এই 2.5 লাখ কোটির মার্কেট ক্যাপ সম্পন্ন একটা কোম্পানির কাছ থেকে আশা করা যায় না। মানে এরকম মার্কেট ক্যাপ রয়েছে এবং সেই হিসেবে কোম্পানির যে প্রফিট সেটা আরো বেশি হওয়া দরকার। তো সেই প্রফিট সেটা বেড়ে গেলেই এই যে পি রেশিও সেটা কিন্তু নিচে নেমে আসবে। এরপরে যদি Q3 নাম্বারের ব্যাপারে কথা বলি, আজকে অনেক কোম্পানি নাম্বার পেশ করবে, যেমন তার মধ্যে আদানি এনার্জি রয়েছে, ইতিমধ্যে পেশ করে দিয়েছে। তারপরে ইন্ডিগো, এরও নাম্বার মনে এসে গেছে। তারপরে বন্ধন ব্যাংক রয়েছে, তারপরে ইন্ডিয়ান ব্যাংক, জি এন্টারটেনমেন্ট, তারপরে কোফোর্জ রয়েছে, ডিএলএফ, আদিত্য বিড়লা সানলাইফ এএমসি রয়েছে, তারপরে ব্লুস্টোন জুয়েলারি, সিগনিটি টেকনোলজি, এপিএল অ্যাপোলো টিউবস। তো এরকম প্রায় 58টার কাছাকাছি কোম্পানি আজকে তাদের নাম্বার পেশ করবে। আর ভিডিও শেষে যদি নিফটির কথা বলি, তো আজকে 40খানা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে, 9খানা কোম্পানি লালে বন্ধ হয়েছে এবং 1খানা কোম্পানি অপরিবর্তিত থেকেছে, মানে এর আগের দিনের ক্লোজিং প্রাইসেই বন্ধ হয়ে গেছে। আর এই নিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো, এখানে দেখতে পাচ্ছেন ডক্টর রেড্ডি, এটা টপে রয়েছে 5.31% বাড়া। তারপরে
বেল 4.5%, আদানি এন্টারপ্রাইজেস এটাই 3.5%-এর কাছাকাছি, আদানি পোর্টসও বেড়েছে 3.5%-এর কাছাকাছি এবং টাটা স্টিল এটা ওই প্রায় একই রকম বাড়া 3.5%-এর কাছাকাছি। আর পড়া শেয়ারের মধ্যে কোনগুলো রয়েছে? ইটার্নাল প্রায় 2.5%, তারপরে এসবিআই লাইফ প্রায় 1.5%, টাইটান 1.40% ডাউন, আইচার মোটর পড়েছে 1.32% এবং ম্যাক্স হেলথ এটা 0.47% পড়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে কিছু কোম্পানির Q3 নাম্বার নিয়ে আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।